আপু, আসসালামু আলাইকুম। জয়, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কি ওমরায় আপু? একটু ভালো। সরি। আপনি কি ওমরাতে নাকি? না, আমি উমরাতে ছিলাম না, এখন নেই। এখন এখানে ঢাকায় ঠান্ডা লেগেছে একটু ও আচ্ছা আচ্ছা। বাসা। না, আমি ওই হ্যাঁ। যে ছবি দেখলাম আপনার, না, দেখে। মিক্স ছবি, বুঝছো? ওই যে কিছু আগে পুরনো নতুন সব একসাথে দিয়েছি ওগুলো। আচ্ছা, কেমন আছেন আপু? তোমার অনেক 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 তোমার প্রোগ্রাম দেখা হয় আমার। আমি বেশি কমেন্ট করি না, আমি কমেন্ট করলে তো আরো বাজে বাজে কমেন্ট চলে আসবে তোমার গুলোতে। তো দিই না কিছু, বুঝছো? দেখি কিন্তু তোমাকে। না, আমি থ্যাংক ইউ অনেক আপু। দেখা হয় আমার। হ্যাঁ। আমি তো তো অনেক চাইছি যে আপনি একটু আমার সাথে বসেন। শুনো, আমি যে বসবো আর কি নিয়ে কথা বলবো, আর তো কথাই নেই, কথা তো শেষ। কোথায় শুরু করবো আর কোথায় শেষ করবো বলো? এখানে তো কথা বলার আর কিছুই নেই। জয়, আমি তো তোমার ভাই উপরের ফ্রেন্ড, বুঝছো? জি জি। উপরকে তো আমি আজকের থেকে চিনি না, দিদি তো আমার সামনেই বড় হলো, তুমি তো আরো ছোট। তো সবই ঠিক আছে, কিন্তু কি কথা বলবো আমরা বলো জয়? আর কি বলবো এগুলো নিয়ে? মানে আসলে কিছুই বলার নাই, এটা সত্যি কথা। আসলে সত্যি কথা কি জানো, সত্যি কথা সবাই জানে, কেউ মুখ ফুটে বলতে চায় না। হ্যাঁ, ফুটে বলে বলতে গেলে কেউ কি কি ভাববে, কার কে মাইন্ড করলো। আর তোমাদের আমি কিন্তু বুঝি, বিকজ ইউর অল সেলিব্রিটিজ ইন ইয়ার ওন প্লেসেস, তোমাদের সবার সবার সাথে একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক, এবং এটা কেউ নষ্ট করতে চাও না। হ্যাঁ, এবং এটা উচিতও না। আমিও মনে করি যে এটা আহ, এটা ঠিক থাকাই উচিত, যে কারণে আমিও এখানে ঢুকি না। আমি ঢুকে কিন্তু আমি কিন্তু এখনই অনেক কিছু প্রমাণ করে অনেক কিছু নষ্ট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, এবং আমি এত বছর করিও নাই। দেখো দেখো, যখন আমি কথা বলি নাই তখন বললো স্যামিরা কেন কথা বলে না, ও পালিয়ে আছে, ও বিদেশে থাকে, অথচ আমি সারা জীবন বাংলাদেশে। ঠিক আছে, আমার 3টা বাচ্চা, ফিস দিয়ে আছো, আমার 3টা বাচ্চাই বাংলাদেশে রয়েছে। তাহলে কোথা দিদি আমার পার্লারে আসতো, বাড়ি ভাড়া টু বাড়ি ভাড়া। তো কোথায় পালাবো বলো? আর কেনই বা পালাবো আমি? এক, হ্যাঁ। তারপর বললো আমি দেশে থাকি না। আর এখন যখন আমি কথা বলছি, মানে 24 বছর পরে এখন গুছিয়ে এসে মিথ্যা কথাগুলো সাজিয়ে বলছে। তো কি করবা? কিছুই করার নাই আসলে এটা। করলে একটা জিনিসই করতে পারবা। এখন আই ক্যানট ফাইট এগেনস্ট সালমান শাহ, হি ইজ টু বিগ, ওকে? তো এখন আমার সালমান শাহ এগেনস্টে যদি আমি কথা বলতাম পারতাম, যদি এগেনস্টের কথা না, মানে ওর সাথে আমাকে কম্পিটিশনে নামতে হবে, যেটা সম্ভব না। সেটা মৌসুমী কেন, শাবনূর কেন, আহ, বাংলাদেশের কোনো আর্টিস্ট পারবে না। না, সেটা তো সম্ভব না, বা সেটা উচিত না। সেটা এতদিন নিশ্চয়ই তোমার বোঝা হয়ে গেছে, তুমি যতই মৌসুমী ফ্যান হও, যাই হোক, না, হাজার হাজার সালমানেরও ফ্যান আছে, বুঝছো, কোটি কোটি। তো পারবো না, বুঝছো? তো এখন আমি যদি সত্যি কথা বলতে, তুমি যদি সত্যিকারই চাও যে না আপু আমি আপনাকে চিনি, আমার ভাইরা চেনে, আমরা একটা ফ্যামিলিগত ভাবে সুন্দর করে বসে একটু কথা বলি, আপনি তো কথা বলতেই পারেন আমার সাথে একটু মন খুলে। হ্যাঁ, আমি বলতে পারি, কিন্তু আমি একটা জিনিস, আমার একটা ক্যামেরা, আমার ফিয়ার আছে। আমি ক্যামেরা, ছোটবেলা থেকে আমি ক্যামেরার সামনে যাই না। আমাকে ইমোর অনেক ইন্টারভিউ দিতে বলেছিল ইয়াং বয়সে, আমি দিতাম না, বুঝছো? আমার একটু ক্যামেরাতে আমি অস্বস্তি ফিল করি। তুমি আমার সামনে বসে কথা বলতে পারো, না, আমি কিন্তু আপনার একটা ইন্টারভিউ দেখছি যেটাতে আপনার ফেস আপনি দেখান নাই, সেভাবে কথা বলছেন। তখন আমি বুঝছি ওটা তো যে আমার আপনি ক্যামেরায় ফ্রি না। না, আমি একদম ফ্রি না। বিকজ হয় কি, শোনো, আমি তো কোনো মধুর কথা বলতে আসতেছি না। তুমি আমাকে জীবনে আমার শখের কথা জিজ্ঞেস করছো না। তুমি আমাকে জিজ্ঞেস করবা না যে আপু আপনার কি ভালো লাগে খেতে, এগুলো তো জিজ্ঞেস করবা না। না, জিজ্ঞেস করবা সালমান শাহ কি ভালো লাগে। তখন তো আমার খারাপও লাগে, আমার চেহারার মধ্যে মনটা, অনেক সময় আমি হয়তো মুখ কালো করে ফেলবো। ও দেখেছো, ওনার কষ্ট বললো একটু মুখটা কালো করো, মানে সবকিছুর সাথে সব জোড়া দিয়ে দিবে। না, তুমি না, আমাকে এটা ঠিকই বাঁচাতে পারবে বলছেন না। আপু, এটা ঠিকই বলছেন আপনি। আমি কথা বুঝছো তো? হয় কি, ফেস ইজ লাইক আ রিফ্লেকশন, ফেস ইজ লাইক আ মিরর। এখন আমার মুখেও এক্সপ্রেশন আছে। খালিদা নায়িকাদের মুখে থাকে না, তুমি তো জানো সবার মুখেই এক্সপ্রেশন আছে। তো কথা বললে, ধরো আমার একটা কপাল কুচকে কিছু বলে, আমার কপাল কুচকায়, ঢং কত দেখো না, মানে ইউ নো হোয়াট আই মিন। তো তুমি আমাকে ঠিক কি বলাবা? তো এটা একটা, এই জন্য আমি আই ওয়ান্ট টু ক্যামেরা, যে আমি খুব বেশি ভয় পাই তা না, কিন্তু ক্যামেরাতে প্রত্যেকটা জিনিস ধরবে, এই জন্য আমি ক্যামেরার সামনে যাই না। এক,
সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা রেকর্ডে আমার ফার্স্ট ইমোশন আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করার পরে, আপু আপনি সত্যি কথা না বললে কেমনে হবে, আমি তো খালি আপনাকে করবো না, আমি নীলা চৌধুরীকে করবো, আমি শাহরানকে করবো, আমি ডন ভাইকে করবো, আমি সবাইকে করবো। হ্যাঁ, তখন আমি রাজি হলাম। আমি তুমি শাবনুরকেও করবে, তুমি তো শাবনুরকে করেছো আমি দেখেছি। হ্যাঁ, তো কিন্তু আসলে আপু আমরা তো জানি না এত ডিটেল, ভাষা ভাষা যা শুনি তা নিয়েই কত বলি। ছিল, কতই বা তোমার বয়স ছিল, তোমার নিজের এখন সেলিব্রিটি, তুমি এত সুন্দর অভিনয় নিজেই করো, তুমি নিজে এত সুন্দর করে কথা বলো, কয়জনই বা সুন্দর করে কথা বলতে জানে? তুমি কি আমাকে বলতে চাও যে শাবনূর সুন্দর করে কথা বলতে জানে? মানে আমাকে 3 বার জন্ম হতে হবে এটা বিশ্বাস করতে হলে। হ্যাঁ, তো এখন এক একজনকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি কিন্তু মানে আমি মাঝে মাঝে দেখি তো এগুলো ভিডিও, তো আমার লাইফ থেকে তো এটা সরে যায়নি, আমি হয়তো সরে গেছি, কিন্তু এটা তো আমার মাথার থেকে সরে যায়নি। জয়, কথা বুঝছো? না না আমি যখন ভিডিও গুলো দেখি, পূর্ণিমার থেকে ভালো অ্যাক্টিং আমি মৌসুমী সাবু তোমাকে আজকে দেখা দিব। আমি এখনই মানে এখনই তোমাকে অডিওতে করে দিতে পারবো, বুঝছো? কারণ আমি ওদেরকে সামনে সামনে দেখেছি জয়, রাইট আপু। বুঝছো? আর আমি ওদেরকে একদম দেখেছি, ওরা তো এখন খুব মডিফাইড ভার্সন তুমি ওদেরকে দেখছো। আমি যখন দেখেছি ওরা সালমান ভাই করতে করতে আসছে। হ্যাঁ, তো আমি তো ঠিক, আপনার আমার সময়টা দেখাটা, আপনার ওই সময়টা তো আসলে আমরা অনুমানও করতে পারবো না। সেই সময়টা তোমরা কিছুই বুঝবা না, আর আমি যা বলবো সেটা তুমি বিশ্বাস করবা। আমি 100% শিওর তুমি বিশ্বাস করবা, কারণ ইউ কাম ফ্রম আ এডুকেটেড ফ্যামিলি। তোমার ফ্যামিলির মামাতো ভাইরা সবাই তোমরা শিক্ষিত। তোমরা বেশি হলে কি বলবা যে হ্যাঁ সালমিরাপুর লাইফ যেরকম কেন হয়ে গেল, সালমান ভাইটা কি করলো, আর তো এটা যে একটা মানে একটা ঘটনাই ঘটে গেল, হ্যাঁ এরকম হয়তো বলবা, কিন্তু কিছু তো করতে পারবা না জয়। কিছু করার নাই আপু, এটা কিছুই করার নাই। আর হচ্ছে যে এই ইস্যুটা, মানে ইস্যুটা আসলে আমরা মানে কেন ফোন করি সেটাও বলি আপনাকে, যে আমরা তো আসলে এই কাজটা করি তো, ইউটিউবিং ইউটিউবিং এর আসলে সাবজেক্ট তো নাই, এগুলি সাবজেক্ট, যে কারণে পুরনো আমি জিনিস। জানি যেটা বিক্রি হবে সেটাই তো তুমি করবে, কিন্তু আমার কথা হচ্ছে কি জানো, আহ, আমি তো অনেক কিছু ফাইসের ওষুধকে বলে ফেলেছি, তুমি আমি জানি না একটাও দেখেছো আমি কিনা। আমার দেখছি আপু সব। যা ইচ্ছে সব বলে দিয়েছে, যা মনের কথা, বুঝছো? ও আমার কাছে খুব ক্লোজ হয়ে গেছিল, খুব সুন্দর করে আমার কাছে আসছে একদিন বাসায়, হঠাৎ করে বাসায় চলে আসছে, আমার সাথে দেখা হয়ে গেছে। তো বাসায় কেউ চলে আসছে তা তুমি ফেরত পাঠাতে পারো না, ওই না না একমাত্র না। যারা বাসায় আসছে। আর তার আগে আমার কাছে রবি আরমান ভাই অনেক পুরনো, পূর্ণিমা একটা পত্রিকা ছিল তখন, এবং তোমার সুপন রায় ভাই, সুপন রায় ছিলেন তখন, উনি জনকণ্ঠে লিখতেন মনে হয়, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বুঝছো? জি জি। আর একটা বইয়ের কাগজ, আমি নট টু শিওর, দুটোর মধ্যে একটা লিখতো। হ্যাঁ, বইয়ের কাগজ মনে এসছে, বইয়ের কাগজ। আসলে তো একটা কথা বলি, আমি কিন্তু কিছু বলি না, না, আমি কিছু ভুলবো কিভাবে, যেটা আমার লাইফে ঘটেছে। তোমার লাইফে যা যা ঘটেছে তুমি সব মনে রাখো না? রাইট। হ্যাঁ, তো এখন তোমার কথা কি অমিল হবে? অমিল হবে না, কারণ তুমি কিন্তু রিয়েল কথাটা বলছো। এখন তুমি যদি বানিয়ে বানিয়ে গল্প বলো তাহলে কিন্তু তুমি নিজেই প্যাঁচাতে থাকবা। এক সময় এক একটা বলবো আপু। হ্যাঁ, কারণ তোমার কথা মিলবে না, যেটা আমার এক শাশুড়ির ক্ষেত্রে হয়েছে। ওনার কথা কোনোদিনও মিলে নাই। প্রথম তোমরা যখন ছোট ছিল তখন আমাকে বললো যে আমি ফার্স্ট আমাকে দোষ দিল যে আমি আজিজ মোহাম্মদের সাথে আমার ডনের সাথে আমার affair। সেকেন্ড বললো মানে শক্তিশালী কাউকে আনতে হবে, তো আজিজ মোহাম্মদ। হ্যাঁ, তারপর বললো ফ্যানের তার দিয়ে গলা পেঁচিয়ে মেরেছি। তারপর বললো ইঞ্জেকশনও পুশ করেছি। তারপর বললো আমার কাপড়ে রক্ত ছিল। হ্যাঁ, তা তারপর বললো সবাই মিলে করলো। তা একটা মানুষকে মারতে কি এত কিছু লাগে? না, এটা তো আসলে আপু বোঝা যায় যে এটা একটা মানে আসলে। তারপর উনার নাটক তো শেষ নাই, উনি তো আজকে থেকে 5 বছর আগেও নাটক করে এসছে, খাসি জবাই দিচ্ছে কোরবানি, আল্লাহ আমার বাচ্চারা এইভাবে। আচ্ছা, কোনো মানে হয় মানুষের মানে মানুষকে মাথা নষ্ট করে? কত ইয়াং ছেলে মেয়েরা এগুলো দেখে না? না, এটা তো খুবই স্বাভাবিক। তো উনি মা। কারণ আমাদের বাচ্চারাও তো বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, আমারও তো 2টা মেয়ে আছে ঘরে, আমার তো একটা ছেলে আছে সন্তান, আমার ছেলের বয়স 24। বলো,
এগুলো আমার ভালো লাগবে জয়। না না, অবশ্যই না আপু, এটা হ্যাঁ, তো আমি তো মৌসুমী থেকে খুব একটা ছোট না, আমাদের মানে মৌসুমী আর ইমন পিঠাপিঠি ওরা একসাথে পড়াশোনা করেছে, ওরা দুজনই 71 বর্ন, আমি হচ্ছে 73 বর্ন, 2 বছরের ছোট। হুম, কথা বলছো, শব্দ তো আমার থেকে অনেক ছোট। সেটাই। কথা এখন বুঝেছো? আমি বুঝছি, মানে আমার একটু ইচ্ছা ছিল যে আপনার সাথে তোমার সামনাসামনি। সাথে আমি একটা অন্য কিছু করতে পারবো জয়, যেটা আমাদের জন্য আগামীতে ভালো হবে। যেরকম আমি তোমাকে কিছু কিছু কথা বলি, তুমি একটা নতুন অ্যাঙ্গেল চিন্তা করো। আমি তোমার সাথে কথা বলার কারণটা আমারও, আমি তো জানি তুমি কি বলতে চাচ্ছ, আমি তো সেটা আগেই বুঝতে পারছি। আমি অনেকদিন থেকে চিন্তা করছি তোমাকে আমি কিভাবে আহ, কি বলবো, মানে হ্যাঁ বলবো না না বলবো। তুমি একটা নতুন অ্যাঙ্গেল খুঁজো জয়, যেটা একটু ডিফারেন্ট হবে। যে আমি কেন মানহানি কেস করলাম দুজন, আমার শাশুড়ি, এক শাশুড়িকে এবং বিল্টুকে। হ্যাঁ, ওই প্রসঙ্গ টেনে এনে তুমি হয়তো বলতে পারো যে আপনি কিসের ভিত্তিতে করলেন, কেন করলেন, এত বছর কেন করলেন না। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন গুলো তুমি তো একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করো, সেটার জবাবগুলো আমি দিব। আর এই যে ট্রোলিং গুলো, এই যে গালাগালি আমাকে নন স্টপ করা হয় জয়, আমার আমার কিছু হয় না। বিশ্বাস করো, আমার জীবন কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু ফেসবুকে 200-300 লাইক চোখ বন্ধ করে পেয়েছেন। মানুষ যদি আমাকে না ভালোবাসে, যারা আমাকে চিনে, তারা যদি আমাকে না আদর করে, তাহলে তারা কেন আমার এখানে লাইক দেয়? ডেফিনেটলি এটা আপনার একটা লাইফ, আপনার মতো করে আপনার আমি হয়তো 24-25 নায়িকা না, বছর গায়িকা না। সালমান ভাই ছাড়া আপনার একটা ডিফারেন্ট লাইফ আগায় গেছে, যেটা আপনার। না না, সবসময় ছিল, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। আমার ইমন আসার আগেও আমার একটা, আমার বাবার পরিচয় আমার ছিল, বুঝো নাই? জি যেরকম দিদি গান গাওয়ার আগে দিদি কি গাজী, গাজী আঙ্কেলের মেয়ে ছিল না? জি। কথা বুঝছো? তো ওরকম করে সবারই একটা পরিচয় থাকে। আমার বাবার পরিচয় দিয়ে আমার পরিচয় শুরু হয়। আমি তো জন্ম হয়েছেই একটা পরিচিত লোকের কাছে, জন্মায়। আমি তো এরকম না যে আমি হঠাৎ করে সালমানকে বিয়ে করে আমার পরিচয় হয়ে গেল। আর সালমানকে আমি, ইমনকে যখন আমি বিয়ে করি, সালমান ওয়াজ নট এ স্টার। না না, রাইট, আপনি তো আগে বিয়ে করেন, আপনাদের কিয়ামত থেকে কিয়ামতের আগে বিয়ে হয়। মাঝখানে প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা মৌসুমী আপু, আপনার সাথে কি সালমান ভাই কি করে পেয়েছিল? ছিল, বললো ঠিক জানি না। এগুলো কি জবাব, হ্যাঁ বা না বলো? মানে আমি বুঝি না, বুঝছো? নায়িকারা তো নায়িকা অ্যাক্টিং করবে, এটা ওদের কাজ। এটা জনগণ খায় এবং মানুষ এগুলো প্রডিউস করে। এটা এখন টাইম হয়েছে টু কাম আপ। এখন মানুষের লাইফটা কিন্তু খুব আহ, দ্রুত চলতেছে আমাদের, বুঝছো? তোমাদের বাচ্চারা চোখের সামনে বড় হয়ে যাবে জয়। রাইট, এখন অনেক দ্রুত সময় চলে যাচ্ছে। Absolutely, because everything is like, at your fingertips. তুমি আঙ্গুল টিপলে এখন একটা আইপ্যাডে চলে যাচ্ছ, তুমি ল্যাপটপে স্ক্রিন জুম করে ফেলতেছো। So we need to have a life যেখানে তোমরা আমাদেরকে ক্লিয়ার করবা ইয়েলো জার্নালিজম থেকে। নট একই গল্প। না, একই গল্প করতে চাইও না আপু। আমি আপনার আপনার সাথে বসে আমরা একটা, আপনি তো ফেসের কথা বললেন, তো আমি আপনার একটা গ্ল্যামারাস শো করব, আমরা একটু অন্যভাবে কথা বলবো। আপনাকে তো আমরা, ধরেন আপনাকে যদি একটা মানুষ হিসেবেও আমরা আলাদাভাবে করি। বয়স হয়ে গেছে, এগুলো ইচ্ছাও নেই আমার। কিন্তু তুমি আমাকে আমাকে না দেখায় অযোধ্যে করো, বা সেটা ভাবেই একটা ওয়ে বের করবো, উইল ফাইন্ড আ ওয়ে। ওকে আপু, আমরা একটা ওয়ে বের করবো আপু। আর আপনি যদি বলেন, আপনি আপু আপনি যদি বলেন, তো আমি ধরেন এখনো আপনার কিছু কথা আপনাকে প্রশ্ন করে আমি একটা ইন্টারভিউ করতে পারি মুখে মুখে। কিন্তু এটা সুন্দর হবে না জয়। এটা এখন আমি আমি কিন্তু প্রস্তুত সারা জীবন, আমি কিন্তু কথা বলতে ভয় পাই না, বুঝছো? হ্যাঁ, মানে আপনি যে আমাকে বলছেন না, এটাই যদি আপনি আমার দুই একটা প্রশ্নের উত্তর দেন, আমি সেটাকেই একটা রেকর্ড আকারে আমি একটা ইন্টারভিউ করতে পারি আপাতত, যদি আপনি পারমিশন দেন। ইমনকে নিয়ে কোনো ভালোবাসার প্রশ্ন আপনার করো না, আর ভালো লাগে দেখতে। না না, ওই ওই সমস্ত প্রশ্ন করব না, আমি খুব স্ট্রেইট আপনার কাছে জানতে চাই যে এই আসলে আপনি তো স্ত্রী ছিলেন, এবং আপনাকে আমরা অনেক সময় এক পক্ষ জানি যে আপনি আসামি, আরেক পক্ষ জানে আপনার মাধ্যমে যে তার মা আসামি, আবার আরেক পক্ষ জানে শাবনূর আসামি। সো আসলে আসামিটা কে? হ্যালো কথা কেটে যাচ্ছে তোমার। আপু, আমার একটা ফোন ঢুকে গেছিল, এই জন্য আপনাকে কথাটা আমি রিপিট করি, এটা আমার একটা কোশ্চেন। আমি কথাটা ভাঙা ভাঙা এসেছি। হ্যাঁ, আমি আবার রিপিট করি, এই কোশ্চেনটা রিপিট করি, এটা একটা কোশ্চেন। যে আমরা জানছি যে এটাতে সালমান ভাইয়ের মৃত্যুর সাথে আপনি জড়িত, আপনি একজন খুনি।
আবার আমরা জানছি যে না তার মা জড়িত, তারপরে আপনাদের পাল্টাপাল্টি অভিযোগ যা আমাদের শুনছি, আমরা শুনে গেছি, তারপরে আমরা জানছি যে কিছু অংশে শাবনূর জড়িত। মানে পুরো বিষয়টা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ঘটনাটা কি, কে জড়িত, আপনি যদি এক কথায় বলেন। কেউই না, কেউই না। তিনজনের একজনও না। নো, আচ্ছা। অ্যাবসলিউটলি নট। একটা মানুষ যখন ডিসাইড করে কোনো কারণে, তার কোনো দুঃখে, ফ্রাস্ট্রেশনে, ডিপ্রেশনে বা কোনো রকমের ইনফ্লুয়েন্সে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এনি কাইন্ড অফ সাবস্টেন্স, কিছু একটার থেকে, অ্যালকোহল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এগুলো আমি ভেঙে বলতে চাচ্ছি না, হ্যাঁ অনেক কিছু হতে পারে, সবকিছুর কারণে এগুলো যদি থাকে কারণ, এবং আমি এটা কেউ যদি ওই অবস্থায় যদি সে ডিসাইড করে এবং সে যদি ডিসিশনটা নিয়ে নেয় যে না আমি সুসাইড করবো, তুমি দেখতেছো যে এখন তুমি দেখতে পাচ্ছ মানে আমাদের সোশ্যাল মিডিয়া যেটা এত অ্যাক্টিভ, প্রত্যেকটা অনলাইনে আমরা প্রায় সুসাইড দেখি আজকাল, দেখি না আমরা, দেখি কি দেখবো না, হ্যাঁ। তো এখন কিন্তু সুসাইড গুলো একসেপ্ট করে নিচ্ছ তোমরা, আচ্ছা আচ্ছা ওই ওই উনি তো ওই স্টুডেন্ট ছিলেন, বুয়েটের স্টুডেন্ট, ভালো ছেলে, সারাদিন ঘোরাঘুরি করলো, হঠাৎ করে রাতে ঝাঁপ দিয়ে মরে গেল। দেখেছি কি দেখি নাই আমরা এরকম গল্প, দেখেছি না, দেখেছি। এরকমও দেখছি যে ওমান থেকে একটা ছেলে কাজ করছে, ওখানে গিয়ে চাকরি পায় নাই, এখানে ভালোবেসে বউকে বাচ্চাকে রেখে গেছে, ছোট একটা বাচ্চা আছে, বউকে ভিডিওতে রেখে সুসাইড করলো। রাইট। ঘটনাটা আপু সুইসাইডই, এটার মধ্যে কোনো ভুল নাই। কারণ এটা মার্ডার যদি হইতো, এটা এতদিনে এত কিছুর পরে এটা কিছু না কিছু ক্লু বের হতো। গায়ে একটা টোকা মারলে এটা কোনো ভাবে ঢাকা যেত না, না না এটা সম্ভব না, আর ওই সময় ওই টেকনোলজিতে, বুঝছো। আর এখানে যা যা হয়েছে, এখানে না আমি দায়ী, না এখানে আমার এক শাশুড়ি দায়ী, না এখানে শাবনূর দায়ী। কিন্তু এখন তুমি যদি বলো তাহলে হলো কেন, একমাত্র ইমনই বলতে পারবে ও কেন এটা করেছে। এটা একটা গুড আমার একটা ক্লু আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপু, যেটা হচ্ছে যে উনি ফ্রাস্ট্রেটেড ছিলেন, এখন আপনি ওনার ওয়াইফ হিসেবে, ওনার ভালোবাসার মানুষ হিসেবে ওনার ফ্রাস্ট্রেশনের কয়েকটা কারণ তো আপনি জানেন, যা আপনি আগেও বলছেন। এটা আমি জানি এবং এগুলো আমি আগেও আমার ইন্টারভিউ আপনি বলছেন যেমন আমি বলে দিতে পারি ওনার মার সাথে সম্পর্ক, আপনি শাবনূরের সাথে তার জড়ায় যাওয়া, সমস্ত কিছু মিলে জড়ায় যাওয়া জিনিসটা কিন্তু ইমনের নিজের মুখে আমাকে বলা, এবং সে নিজের মুখে আমাকে অনেক কিছু প্রমাণও দিয়ে গেছে, যেগুলো আমি যেখানে দরকার হয়েছে সেখানে আমি জমা দিয়েছি। আমার কিন্তু এখানে কারোর সাথে কোনো কথা বলার কিছু নাই, কারণ দেখো জয়, সবারই ঘরে ওয়াইফ আছে, হ্যাঁ, এবং সবার বোন আছে, মেয়ে আছে, আমার দুটো মেয়ে আছে, আমার দুটো বোনও আছে, হ্যাঁ, আমি নিজেও একটা মহিলা, তো আমার মাও আছে। আমরা কিন্তু কেউ কখনো চাবো না যে আমাদের লাইফে এমন কিছু ঘটে যায় যেটার জন্য আমাদের বাচ্চাদের কষ্ট হবে বা আমাদের বাচ্চারা দায়ী থাকবে, বা আমার কোনো এরকম রাগ দুঃখ কষ্ট কোনোটাই আমার মধ্যে ছিল না যেটার কারণে এরকম কোনো ঘটনা ঘটে যাবে। একটা সুপারস্টার যদি কোনো কারণে তার যদি ডিপ্রেশন কাজ করে সিভিয়ার ভাবে, এবং তখন কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল না, তখন কোথাও নিয়ে কাউকে রিহ্যাব করা যেত না, আমরা নিতে পারতাম না, কারণ তখন নিলে বলতো ও তো পাগল, ও তো এটা খায়, তো ক্যারিয়ার শেষ হয়ে যেত। হ্যাঁ, তো ওই সময় না তোমার ভাইবার আছে, না তোমার হোয়াটসঅ্যাপ আছে, না তোমার ফেসবুক আছে, তুমি কানেক্ট করতে পারছো না জনগণের সাথে, তুমি মনের কথা বলতে পারছো না। এখন আমি দেখি যে অন্যান্য নায়ক নায়িকারা যেরকম ওমর সানি, মৌসুমী, এরা আলাদা আলাদা করে ওরা 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 তো প্রায় দেখছি সব সোশ্যাল মিডিয়াতে অনেক রকম গল্প দিচ্ছে, সারা প্রতিদিন কি করছে খাচ্ছে, ইন আ ওয়ে এটা কিন্তু ওদের লাইফের ওদের ফেক সাইড হোক, রিয়েল সাইড হোক, ভালো হোক খারাপ হোক মন্দ হোক, সব মিলিয়ে কিন্তু ওরা যদি বলতে পারছে কিছু কথা, এমন কিন্তু কারোর সাথে কোনো কথা করে বলতে পারে নাই, বিকজ অফ ওই টাইমে কথা বলার কোনো সুযোগও ছিল না, ওর এত ব্যস্ততা ছিল। 3টা 24 যেটা তুমি করো, তোমার দিনে আছে 24টা ঘন্টা, তুমি খাবে কখন, ঘুমো যদি মানুষের ডিপ্রাইভড হয়, তুমি কদিন না ঘুমিয়ে নর্মাল থাকবে। তাহলে আপু এত বড় স্টারডমটাই আসলে মৃত্যুর কারণ,
এরকম অনেকেরই হয়। তুমি যদি দেখো পিছে যাও, বিদেশে যাও, এলভিস প্রেসলি থেকে শুরু করো, ম্যারিলিন মনরো থেকে শুরু করো, গুরুদাস থেকে শুরু করো, মীনা কুমারী থেকে শুরু করো, তুমি হাজারটা বের করতে পারবে। বাংলাদেশে কিন্তু সালমান শাহর মতো বড় স্টার আর নাই। তো ওকে তো আমাদের দেশে সবচেয়ে উদাহরণ। অথচ এটা আমি সবচেয়ে বলতে সবচেয়ে পারবো কম ক্যারিয়ার না, সবচেয়ে কম সময়। অল্প সময়, হ্যাঁ অফকোর্স আমি সিনিয়র দিকে কোনোদিনও ডিসরেসপেক্ট করবো না, সিনিয়ররা তো আছেনই, কিন্তু ওনারা তো সময় পেয়েছেন, এখনো পাচ্ছেন অনেকে, আবার অনেকে এখন দাঁড়িয়ে চলেও গেছে। হ্যাঁ, তো সেটা সেটা সবার একটা আলাদা রেসপেক্ট, অবশ্যই রেসপেক্ট ফর এভরিবডি হিয়ার। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে খুব অল্প সময়, অল্প বয়সে, তুমি অল্প বয়সটা কিন্তু মেনশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমন started his career when he was 21 years old, 21 বছর। আপু আমাকে দুটা তিনটা পয়েন্ট একটু বলেন। শাবনূর যে বলছে পিচ্চি বলে ডাকতো তার বোন, ওয়াজ ইট রাইট অর রং? Yes, it was right. আমার সামনে দেখেছে আগে, প্রথম প্রথম, এগুলো প্রথম প্রথমের কথা। পরের দিকে পরের দিকে ছিল, জয় তুমি তো সেলিব্রিটি নিজেও, হুম, হ্যাঁ হুম, তুমি তো ছবি টবি করো, আশেপাশে তো কতজনকে বোনও বানাও, পিচ্চিও বলো, বলতে তো পারো না যে সবাইকে ভালো লাগে কি ভালো লাগে না। রাইট, সেটা তো থাকেই। And if you want to hide something, this is the best way. রাইট, বুঝছো? এটা আমি ক্লিয়ার আপু। মানে এখন এগুলো নিয়ে আমি কিন্তু বারবার বলছি, এগুলোর কারণে কিন্তু ইমনের সুসাইডটাকে তুমি ডাইরেক্টলি বলতে পারো না। হ্যাঁ, ইনফ্লুয়েন্স থাকতে পারে, ইনফ্লুয়েন্স তো আমাদের তিনজনেরই আছে। রাইট, এটা একেবারে কিভাবে ক্লিয়ার আপু। ইনফ্লুয়েন্স, কিভাবে ইনফ্লুয়েন্স? আমার ইনফ্লুয়েন্সটা হচ্ছে যে আমি অভিমান করেছি বউ হিসাবে। সবগুলোর ইনফ্লুয়েন্সটা হচ্ছে যে ও কিছু কিছু ভুল কাজ করেছে। কিছু এবং কিছু ভুল কাজের মধ্যে একটা একটা দুইটা একটু আইডেন্টিফাই করে বলবেন একটা দুইটা। ওগুলো তো ওগুলো না বললেই বেটার। হ্যাঁ, Okay. আমি বলবো, সময় হলে বলবো তোমাকে। Okay. আর আর ওর আম্মার ব্যাপারটা খুবই ওপেন ছিল, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। তুমি তো কাজী ভাইয়ের, তুমি তো ওনার এটা জানি, আমার মনে হয় আপা ওইটা নিয়ে আর আলোচনা না করি, কারণ হচ্ছে মানে মা নিয়ে কোনো কথা শুনলে আসলে খারাপই লাগে। না না, সব রকম মা আছে দুনিয়াতে। তুমি ক্রাইম পেট্রোলে যাও না, মা কি বাচ্চাদেরকে খুন করে না? করে। এগুলো এগুলো করো না, এগুলো করলে তো কখনো সত্যি কথা বের হয়ে আসবে না। না কিন্তু আমরা তো এটা সত্যি যে আমাদের এই তিনজনের, আপনারা যে তিনজনের কথা বলা হয় বা চারজন, এই চারজনের একজনও তো ডিরেক্টলি চারজন তো কে, আরেকজনকে আজিজ মোহাম্মদ ভাই। উনি কোনোভাবে ইনভলভ নাই, উনি এখানে পিকচারেই নাই। কারণ ওনার সাথে মনে করো ছবি সাইন হয়নি কোনোদিনও, উনি ইমনকে রিজেক্ট করে নাই, ইমন ওনাকে রিজেক্ট করে নাই, ইমনের সাথে ওনার সাক্ষাৎ হয় নাই, আমাদের সাথে সাক্ষাৎ হয়নি, আমার সাথে কোনোদিনও কোথাও দেখা হয়নি, কোনো ঘটনা ঘটেনি, কিচ্ছু না। এটা ওনাকে টানা হয়েছে বিকজ উনি নীলা চৌধুরীর সাথে ক্লোজ ছিল। ওকে, সো উনি কিন্তু আমাদের বয়সের ছিল না, উনি আমার সাথে কেন ক্লোজ হতে যাবে? আমি তো সালমান শাহর ওয়াইফ ছিলাম, আমি তো নায়িকা ছিলাম না। রাইট। সবগুলো আর ওনার সাথে ক্লোজ ছিল, আমি না। নীলা চৌধুরী আন্টির যেই বিষয়টি, সেটি হচ্ছে যে ওনার আচরণ বা ওনার সাথে সন্তানের সম্পর্কের যে টানাপোড়েন ছিল, এটাই আসলে সালমান ভাইকে বেশি বেশি আহত করছে। ইমন যা যা বলেছে আমি তোমাকে সবকিছু খুলে বলতে পারবো না, এটা আমার এই মনে কথা। কিন্তু আমাকে যেখানে যেখানে দরকার হয়েছে আমাকে তো বলতে হয়েছে কিছু কিছু জায়গায়। কারণ ওনারা আমাকে গভীর ভাবে জানতে চেয়েছে, তখন আমাকে বলতে হচ্ছে, বাধ্য হয়েছে। কিন্তু এখন তোমার সাথে তো আমার এটা আমার বাধ্য না না, না আমি আপু, বলতে এটা আমি শুনতেও চাই না আপু, ওইটা বলতে চাই না বারবার একই কথা। না না ঠিক আছে, এটার দরকার নেই। হচ্ছে কিছু মায়ের আচরণে, ইয়াং বয়সে উনি যখন ইয়াং ছিলেন, ওগুলো নিয়ে কিছু কথা উঠেছিল, ওনাকে কিছু পেপার পত্রিকায় ওনাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছিল। তখন কিন্তু আমরা বাচ্চারা খুব সেন্টিমেন্টাল ছিলাম আমাদের। এখন কিন্তু বাচ্চারা সহজে ডিভোর্সটা বুঝে বা মেনে নেয়, বা ভাবে যে আচ্ছা ডিভোর্স হওয়াটা ইজ বেটার দেন ঝগড়া করা। এই টাইপের একটা অ্যাটিটিউড চলে এসছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা কখনো এক মুহূর্তের জন্য বাবা মাকে ছাড়তে চাইনি। না, ওই সময়টা আসলে অনেক ভিন্ন ছিল, এটা আসলে ওল্ড স্টোরি, এখনকার টেকনোলজির যুগের সাথে মিলবেই না। রাইট, এবং তখন পেপারে যদি আমার মাকে নিয়ে খারাপ কিছু দেখো, বা তোমার মাকে নিয়ে খারাপ কিছু দেখো, বা ইমন যদি ওর মাকে নিয়ে খারাপ কিছু দেখে, ও কিন্তু সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। আপু আপনাদের এই যে এই আন্টি এবং আপনার যে একটা এই যে পরস্পরকে দোষারোপ করা, এখনো উনি ভাবছেন যে আপনি মানে আপনি দোষী,
তো এই জায়গা থেকে কেন একটা জায়গায় আপনারা মিল হতে পারলেন না? আমি একটু এই ব্যাপারে দ্বিমত জানাচ্ছি তোমাকে। আমি একদম পরিষ্কার ভাবে তোমাকে এটা বলছি জয়, উনি খুব ভালো করে জানে আমি কিছু করিনি। ওনার থেকে ভালো কেউ এটা জানে না, ঠিক তাহলে আছে না? তাহলে কি আপনার দিকে কখনো কখনো ওনার আঙ্গুল তো উঠছে, এটা কেন? হ্যাঁ, না এটা উঠছে কেন, এটা অনেক কারণ আছে, প্রচুর ব্যাখ্যা আমার। এটা আবার অনেক লম্বা স্টোরি। একটা মা, একটা বউ শাশুড়ি, তুমি জানো আমাদের বাংলাদেশে বউ শাশুড়ি লেগে গেলে কি হয়। রাইট। হ্যাঁ, প্রতিটা বাসায় কম বেশি একটু হয়। অনেক বাসায় মানে কিভাবে বুঝাবো, বউ শাশুড়িতে একটা কম্পিটিশন আমার মনে হয় টুকটাক থেকেই যায়। হ্যাঁ, হুম। আগেকার দিনে থাকতো বেশি, এখন এগুলো হয় না। এখন তো আমি যেরকম আমরা চিন্তা করি যে ছেলেরা বিয়ে হলে আগে আলাদা করে দেবো, ওরকম চিন্তা করে। আগে তো আলাদা করাটা মানেই ডেঞ্জারাস। রাইট। এখন হ্যাঁ, এখন এখন এবং অনেক আধুনিক সময়, এখন আসলে ওই সময়কার গল্পগুলি এখন শুনলে মনে হয় রূপকথার গল্প। তা আমারটা রূপকথাই ধরো, আমারটা রূপকথার মধ্যে আমাকে ধরো যে আমি মানে একটু ডাইনির হাতে পড়েছি এরকম, আচ্ছা আপু, বুঝছো? আপনি কি ওনার সম্পত্তি বা কোনো কিছু যেটা অভিযোগ এগুলোকে আপনি নিয়ে আসছিলেন, এটা কি সত্যি? সব দিয়ে আসছি, এবং এটার সাক্ষী হচ্ছে ডিবি, এটার সাক্ষী সিআইডি, কাগজপত্র, দলিল, আমার নামে গাড়ি বিক্রি হয়ে অন্য মানুষকে বিক্রি, ওনারা ফ্রড কেস করেছেন, ওরা থেকে আমি মানহানি কেস 10 কোটি টাকা আমার মা করেছে নীলা চৌধুরীর সম্পর্কে নামে। এবং ওরা আসলে নাম নীলুফার জামান চৌধুরী, নীলুফার জামান চৌধুরী এবং শাহরান চৌধুরী এবং আলমগীর কুমকুম, হুম। যেটা মামা, ওনাদের তিনজনের নামে আমাদের কিন্তু করা আছে। এখন কিন্তু ওনারা চুপ করে আছে, ওনারা কথা বলছেন না কেন এখন? কিন্তু আপু, আর এটাকে না বাড়ানো বা এই জিনিস কাদা ছুড়াছুড়ির বাইরে যাওয়ার কোনো উপায় আছে না, মানে এই বিষয়টা? আছে, আছে, আছে। ওনাকে ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় ভুল করেছেন, উনি কেন নিজেকে তৈরি করেছেন, উনি আমাকে নিয়ে কেন মিথ্যা কথা বলেছেন। ওনার ছেলে মারা গেছে, এর থেকে বড় দুঃখ তো একটা মায়ের হতে পারে না। হ্যাঁ, এখানেই তো ওনার থেমে যাওয়া উচিত ছিল। ওনার সম্পত্তি আমি এমনিই দিয়ে দিতাম, ওনার ছেলেরা, আমি কিচ্ছু নিয়ে আসি নাই, সব উনি রেখে দিয়েছেন এবং সব ওনার কাছে আছে এবং সব কাগজপত্র আমার কাছে। আই হ্যাভ ডকুমেন্টস টু প্রুভ দ্যাট। আমার মনে হয় যে এই নোংরামির বাইরেই থাকা উচিত সবার। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপু, লাস্ট আমি খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি আপনি তো একটা নতুন সংসারে নতুন জীবনে আসেন, এটা আমার কাছে অনেকটা মনে হয় যে সিনেমার লোক তো আমরা, যে টাইটানিকের যখন গল্পটা, যখন টাইটানিক ডুবে যায়, নায়কটা যখন মারা যায়, তখন নায়িকাটা বেঁচে থাকে বহু বছর পর, যখন সে টাইটানিকে যায় স্মৃতিচারণ করে, তখন তার প্রেমটা বোঝা যায়। তো আমি সেটা সূত্র ধরে আপনাকে কোশ্চেনটা করতেছি যে সালমান ভাইকে ভালোবেসে আপনি বিয়ে করছিলেন, তাকে ছাড়া এই বাকি জীবনটা আপনার। ভালোবেসে মানে কি, আমি তো আমার বাবা মা কারো কথা, ওনাদেরকে আমি কষ্ট দিয়ে, ওনাদেরকে ছেড়ে আমি 9টা মাস ইমনের আম্মার সাথে থেকেছি। ওই 9টা মাস আমার জন্য ওয়াজ আ লিভিং হেল। উনি আমাকে যেভাবে করেছেন আমি আর কি বলবো। কিন্তু আমার ইমনের সাথে যে 4.5 বছরের সংসার, এক্স্যাক্টলি 4.5 years এর সংসার, এই 4.5 বছরের সংসারে আমার আর ইমনের, আমাদের দুজনের কোনো প্রবলেম কেউ দেখে নাই। তুমি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাও এবং জিজ্ঞেস করো, প্রত্যেকটাই যে সোহানুর রহমান, সোহান ভাই থেকে শুরু করে তুমি বাদল খন্দকার তো নিজে দেখেছি নীলা চৌধুরী আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তুমি বাদল ভাইয়ের ইন্টারভিউ গুলো দেখো, উনি বলে পরিষ্কার ভাবে বলে সামিরাকে ফেলে দিয়েছে। উনি বলে না লাথি দিয়ে, উনি বলে ফেলে দিয়েছে। যাক, হ্যাঁ, এটা তো তো দুঃখজনক সবই আপু। আপনি এখন কেমন আছেন আপু, এটা বলেন। আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এখন পুরো লাইফের ফোকাসটাই কমপ্লিটলি ডিফারেন্ট। আমার আহ, আহ, তখন অনেক ছোট ছিলাম, অনেক ইমোশনাল ছিলাম, তখন অনেক কিছু বলতে চাইতাম, বুঝছো? কিন্তু তখন যেহেতু আমার এতগুলোকে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আমার একটার পর একটা ছিল, আমি তখন কোন রকম কথা বলতে আমাকে অ্যালাউ করেনি। মানুষ কিন্তু ভুল বুঝে যে আমি বিদেশি ছিলাম, বিদেশি কিন্তু ওনারা, আমি না। এটা এখন সবাই জানে। এখন কিন্তু সবাই আমাকে টেক্সট করে, আপু আপনার সাথে একটু কথা বলতে চাই, আপু আপনাকে আমার ভালো লাগে, এত সুন্দর করে ইন্টারভিউ দিয়েছেন, আমরা সব পরিষ্কার হয়ে গেছি। আজকালকার মেয়েরা বুঝে, কিন্তু আজকালকার মেয়েরা কিন্তু সহ্য করবে না আমি কি সহ্য করেছি। তো এগুলো কিন্তু সবাই বুঝে, ছেলেরাও বুঝে, ছেলেরাও কিন্তু আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন কিনা, আপনি কি আসলে সামির আপু, মানে এইভাবেও প্রশ্ন করে, ইউনো। তো আমার কাছে সবকিছু মিলে আমি মনে করি
তোমার টাইটানিকের গল্পে যদি আমি ফেরত যাই, আমি মনে করি লাইফটাই একটা, প্রতিটা মুহূর্তে আমরা স্মৃতি তৈরি করি। এই মুহূর্ত আমি করছি, এই মুহূর্তে তুমিও করছো, আমাদের অজান্তে। এবং এটা কিন্তু একটা ফ্ল্যাশব্যাক হয়ে দাঁড়াবে জীবনে কোনো এক সময়। এবং সেটাকে আমরা মনে এখন জানি না আমরা কে কিভাবে আমাদের মৃত্যু আল্লাহ কিভাবে রেখেছেন। যার যেভাবে রেখেছে সেভাবেই তো হবে। তো যদি সুস্থ ভাবে হয় তাহলে সবকিছু তো মাথায় অবশ্যই আছে, এবং মনে করি, মনে রাখি, এবং প্রেজেন্টলি যা হচ্ছে সেটাও কিন্তু মনে রাখছি। সবই পাস্ট প্রেজেন্ট দুটোই মনে রাখি, কিন্তু ফিউচার জানি না। সবার সবার জীবনে আপু আপনার মতো এত বড় এক্সপিরিয়েন্স নাই। আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বড়। আমার এক্সপিরিয়েন্সটা অনেক কষ্টের। আমি একটা অনেক কষ্ট পাওয়া মেয়ে। আমাকে যখন মানুষ গালি দেয়, আমি তখনই আল্লাহর কাছে বলি যে আল্লাহ, ওকে তো না জেনে দিচ্ছে, ওকে মাফ করবো। হাজার 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 কোটি 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 কমেন্ট আসে এরকম, আমার কিছু গায়ে লাগে না। আমার গায়ে লাগে না, কারণ ওরা সালমানের fan। ওটা চিন্তা করে আমি মাফ করে দিই। না আপু, আপনার সাথে কথা বলে আসলে আমি অনেক ইমোশনাল ফিল করছি। আমার কোনো ফ্যান ফলোয়িং এর দরকার নাই। আমার খালি দরকার সবাইকে বলার পরিষ্কার ভাবে, যেটা আমার আমি এখানে it is a case of suicide। রাইট, এবং এটা একদম সত্যি। ওর মা বাকিটা জানে- কাদা ছোড়াছুড়ি, বাকিটা কাদা হ্যাঁ, ছোড়াছুড়ি। শুধুমাত্র নোংরামি, কাদা ছোড়াছুড়ি, দুঃখে হোক, কষ্টে হোক, অভিমানে হোক, কোনো কারণে হোক, লোভে পড়ে হোক, সবকিছু হচ্ছে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা কিন্তু কোনো দরকার ছিল না, কারণ ইমন কিন্তু এইটাতে খুব একটা খুশি হচ্ছে না, একদমই হবে না কোনোদিনও, ইউনো। তো এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে আমি শব্দকে কিন্তু পুরোপুরি একদম একদম যে সাইড করার, এখানে শুধু আমার আর আমার এক শাশুড়ির মধ্যে যে তা কিন্তু না, শব্দের কিন্তু একটা ভাইটাল পার্ট আছে, শব্দেরও একটা ভাইটাল পার্ট আছে। হ্যাঁ, কিন্তু এটা একটা সুপারস্টারের জীবনে আপা আমরা এখনো তো দেখি কত ঘটনা। যারাই স্টার হয়, সুপারস্টার হয়, তাদের জীবনে অনেক ঘটনা থাকে। সেই অনুযায়ী সালমান ভাইয়ের জীবনে তো শুধু যদি শাবনুরই থাকে, এটা খুব বড় বড় ইস্যু না। এখন মরে গেছে দেখে অনেক ইস্যু হচ্ছে। এখন কি কি করেছে এটা তো তুমি জানো না, কিভাবে এসেছে, কি হয়েছে ঘটনাটা, আসলে আদৌ কি হয়েছে, এটা কিন্তু খুব কম মানুষই জানে, এবং আমি এটা বলবো না। হ্যাঁ, এবং আমার বলার ইচ্ছাও নেই। তো বলার ইচ্ছা থাকলে তো অনেক আগে বলে ফেলতে পারতাম সবার সামনে তখনই। তো আমি কিন্তু 96, 97, 98, 99 ডিবি, দুইবার ডিবি আর একবার সিআইডির মধ্যে ছিলাম। কোর্টে ছিল এটা 15 বছর। না, থাক, এখন আর আপু এখন আর বলারও দরকার নেই, কারণ সবারই তো ব্যক্তি জীবন আছে। সব কথা শেষ কথা হচ্ছে, ইমন মানুষ তো এটাতে আবার রিয়াক্ট করে, ও তুমি সালমান শাহকে ভুলে দিচ্ছ, আমরা তো ভুলতে পারিনি। সালমান শাহ তোমার ছবি দেখে পছন্দ করো, তোমার কি ইমনকে চিন্তা? না, তোমাকে কেউ ইমনকে কাছের থেকে দেখেছো? আমি পার্সোনালি আপু আমি ছোটবেলায় কথা হয়তো বলছি। দেখেছো। হ্যাঁ, সেটা হয়তো। তুমি তো জয় নিজেই সেলিব্রিটি, তুমি তো দেখতেই পারো। না, হ্যাঁ, কিন্তু আমি তখন মানে ফ্যান হিসেবেই দেখা হয়েছে, কথা হয়েছে। আমি ওনার কাছে আবদারও করছিলাম যে আমাকে নায়ক বানায় দেন। আচ্ছা, তাই? That's a sweet memory. তো এরকম অনেক কিছু আছে, কিন্তু আমি যেটা প্রশ্ন করছি to the people, to the fans। হ্যাঁ, ফ্যানরা তো আসলে ওর ছবি দেখে ওকে জাজ করে। হ্যাঁ, এটা তো আসলে ছবিতে তো চরিত্রগুলো প্লে করে, কিন্তু ওর লাইফে যে কত দুঃখ ছিল বা কষ্ট ছিল। আর হ্যাঁ, তুমি আমি বলতে পারো আপনাকে সবচেয়ে আপনজন, আপনি ওর ভালোবাসার আপনি ওর স্ত্রী ছিলেন, ওয়াইফ ছিলেন, আপনি কেন ঠিক করতে পারলেন না? আমি কেন ঠিক করতে পারলাম না? আমি যতটুকু পেরেছি, তো আমরা তো 4.5 বছর একসাথে ছিলামই, তো আমরা ছিলাম না? আমাদের আর কি আপনার কোনো বয়সটা problem কতটুকু ছিল আপু, সেটাও তো বুঝতে হবে, আমি সময়টা কি আমি ছিল। 4 বছরে বিয়ে করেছি। সেটাই। আমি যখন ইমন মারা যায় সেপ্টেম্বরের 6 তারিখে, এটা হচ্ছে আপু পুরাটাই একটা অ্যাক্সিডেন্ট, পুরাটাই একটা দুর্ভাগ্য। এটা পুরাটা একটা অ্যাক্সিডেন্ট, পুরাটা একটা দুর্ভাগ্য, এবং এত দুর্ভাগ্য যে এটা থেকে বেরিয়ে হয়ে আসতে পারছি না। না আপু, আপনি আপনার জীবন যাপন করেন, আমার মনে হয় যে আমি যদি এখন সুসাইড করি, আমি যদি আজকে সুসাইড করি, আর আমি যদি বলি যেটা ইমনের মায়ের জন্য করছি বা সাবধানের জন্য করছি, এটা কি ঠিক হবে আমার জন্য? না, ঠিক হবে না। আমার মনটাকে আমি শক্ত করেছি, আমি নিজেকে শক্ত রাখছি, বা এর মানে না যে আমি সবকিছু ভুলে গেছি। আমি কিন্তু কিছুই ভুলিনি, কিন্তু আমি মনে করি যে
সবাইকে বোঝা উচিত যে সবার নিজের লাইফে নিজের প্রবলেম গুলো নিজের। আমার প্রবলেম আমাকে সলভ করতে হবে, জয় তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে, তোমার জন্য কেউ সলভ করে দিতে পারবে না। একদম ঠিক আপু। আপনি হ্যাঁ, আপনি আমাকে লাস্ট একটা সালমান ভাইয়ের ভক্তদের জন্য একটা বাইট দিয়ে দেন। আম, সালমানের ভক্তদেরকে আমি বলবো যে সালমানের সালমানকে তো আসলে মানুষ হিসেবে মানে ইমন হিসেবে দেখেনি, আমাদের একটু ডিফিকাল্ট সালমানকে অ্যাড্রেস করা। তো এতগুলো ক্যারেক্টার, বাট সালমান শাহ ভক্তদেরকে আমি বলবো যে ওরা সবসময় যেন ইমনের জন্য দোয়া করে মন থেকে একদম। আমি আমি বিশ্বাস করি ওরা করে সেটা, এবং আমার খুব বিশ্বাস, কারণ ওর এত স্ট্রং ফ্যান ফলোয়িং আমি নিজেই জানি। সেটা সবচেয়ে বেশি আমার থেকে ভালো কে জানবে, কিন্তু ওকে যেন সবাই ওর জন্য দোয়া করে। আর ওকে মনে রাখার কোন একটা ব্যবস্থা রাখা উচিত সবার। যেমন এটা এটা অনেক ফর্মে হতে পারে, এটা এক একজন এক এক ভাবে ধরবে, এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে চিন্তা করবে, আমি ঠিক জানি না। কিন্তু আমি যেরকম মনে করি যে একটা মাদ্রাসা, স্কুল, হসপিটাল, সিনেমা হল, কিছু সামথিং, বিকজ Right, একটা সময় আসবে যখন সব শেষ হয়ে যাবে। গুড এখন পয়েন্ট। ইমনের মা ইদানিং লাস্ট ওনার স্টেটমেন্টস গুলো ছিল যে ইমনের কোনো ছবি দিবা না, ইমনের কোনো ছবি হতে পারবে না, কোনো নায়িকাকে জড়ানো অবস্থায় কোনো ছবি দিবে না। হ্যাঁ, এটা কি সম্ভব যেখানে ইমনের ছবি চলছে? না, এটা তো সম্ভব না। এই ধরনের একটা কথা মৌসুমী আপাও তার একটা ইন্টারভিউতে আমাকে বলছে, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। হ্যাঁ, ওর মৃত্যুর পরে যেন ওকে ইয়ে না করা হয়, এটা ওর একটা ইচ্ছা প্রকাশ করেছে। এটা মৌসুমীর ইচ্ছা থাকতে পারে না? থাকতে পারে, সেটাই। কিন্তু এটা আমারও তো একই ইচ্ছা, তো এটা তো সবারই ইচ্ছা এরকম। আমরা তো কেউই চাই না যে আমরা এক্সপোজড হই। এখন আমরা হয়তো এক্সপোজ হচ্ছি, কিন্তু এটা মৌসুমীর জন্য একটু ডিফিকাল্ট, বিকজ ও তো এখনো মানে লাইভ করছে, অনেক কিছুতে আসছে, শোতে আসছে, অনেক কিছু করছে। রাইট, অনেক এর জন্য অনেক হয়তো আর্কাইভাল অনেক কিছু আছে যেটা সম্ভব না। এর জন্য হয়তো ওকে মানুষ পয়েন্ট করছে বেশি। এখন ও যদি একটা হাউস ওয়াইফ হতো তাহলে ওকে কেউ কিছু করতো না। আপু, আপনার কারোর সাথে যোগাযোগ নাই না? আমার অনেকের সাথে যোগাযোগ আছে এখন ইদানিং। আহ, আহ, বললাম না আমি তোমাকে, যখন আমার ইন্টারভিউ গেল পিবিআর শেষ হওয়ার পর, রিপোর্টটা জমা দেওয়ার পরে, যখন কোনো ইনভেস্টিগেশন টিম আর নাই আমার লাইফে, আমি তো 26 বছর ধরে ইনভেস্টিগেশন টিমের আন্ডারেই ছিলাম। তো যখন ইনভেস্টিগেশন টিম গুলো সব বন্ধ হয়ে গেল, যখন কোর্টও সব দিক থেকে আমার ইনভেস্টিগেশন আর হচ্ছে না, যখন আমি কথা বলতে অ্যালাউড, যখন আমি ওই ভিডিও গুলো করলাম, মানে অডিও, জি। ফয়সাল মোর্শেদের সাথে অডিও ভিডিও দুটাই, ভিডিও তো হ্যাঁ, দেখা মানে যায় ভিডিওটা একটু ছায়া ছায়া আমি দেখছি আপু। আমি যে মিররের মধ্যে, আয়নার মধ্যে ধরেছিল আমাকে। হ্যাঁ, তো ওইগুলো দেখার পরে আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, এবং যারা যারা যোগাযোগ করেছে আমি যাদেরকে চিনি তাদের সাথে আপু, যে বুকের ভেতর আগুন একটা ওয়েব কিছুদিন আগে, যেটা নিয়ে বিতর্ক হলো, আপনি কি সেটা দেখছেন? আমি সেটা ফয়সাল মোর্শেদকে বলেছি, যে ইন্টারভিউটা আমি দিয়েছি, যে ওরা তো প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে এটা কারোর সাথে কিছু না, এবং এটা সালমান শাহর লাইফের উপরে না। তাহলে আমার কি রাইট আছে কারোর সবকিছু বন্ধ করার? ওকে, আমি ভাবি না ওটা আমি, মানে ওখানে যদি বলা হয় যে না, ওখানে তো আপনার ওয়াইফকে দেখানো হচ্ছে সারাক্ষণ ঝগড়া করছে, আপনার মতো অ্যাক্টিং করছে, আপনার মতো করে শাড়ি পরিয়েছে, এক রঙের শিপন পরে, পরে ওই পরে, এটা এটা একটা ক্যারেক্টার, বাট দ্যাটস নট মি। আপু, আপনি অনেক স্মার্ট। তোমার সালমান শাহকে এমনি এমনি পছন্দ করেছিল? না, থ্যাংক ইউ। আমি কিন্তু মানে আপনার অডিওটাই রাখছি আপু, ঠিক আছে? এই তুমি আমাকে শোনায় ওকে তো, জয়। ওকে আপু, আপনি ভালো লাগবে। না, আমি ইচ্ছা করি খুব বেশি কথা, এখনো কিন্তু আমি অডিওটা রাখছি, যে কারণে আমি বেশি কথা গভীরে আমি যেতে চাই না। আমি অডিয়েন্সকে একটু আপনার সুন্দর, আপনার পার্সোনালিটিটা অনেক সুন্দর, অনেক ভালো, যে কারণে এটা আমি আমার কাছে নিজে আমি খুব কনভিন্স আপনার সাথে কথা বলে। আমি এটাই দর্শককে শোনাতে চাই। মানুষ যদি একটুখানি আমার সাথে কথা বলতো আর একটু আমার সামনে আসতো, আমি পুরো পরিষ্কার করে আপু, আমি মানুষ, আমার মাধ্যমে সবাই জানবে ইনশাআল্লাহ। আমি আসলে আর এই ইয়েরো জার্নালিজম, নোংরামিটা, একদম কাদা ছুড়াছুড়ি যেটা তুমি বলছো, এগুলো আমার আর ভালো লাগছে না। সবার বয়স হয়ে গেছে,
ইমনের মায়ের অনেক বয়স হয়ে গেছে, এখন আর এগুলো সময়, এগুলো একদমই উচিত না। যেখানে আমি তোমাকে পরিষ্কার ভাবে বলছি, প্রত্যেকটা ইনভেস্টিগেশন টিম তোমাকে বলবে, প্রত্যেকটা রিপোর্ট তোমাকে বলবে, একটা ওর মতো একটা বড় সুপারস্টার কে, যে যদি সে মারা যায় এবং তাকে যদি কেউ মেরে ফেলে, এটার জন্য সবার আগে আমি জাস্টিস চেতাম। না, রাইট রাইট, কারণ একটা একটা স্বামী হারানো এটা তো অনেক বড় না, সন্তান হারানোর মতোই। অনেকে তো এই জীবনে দেখেই না এটা, তাই না? কিন্তু আমার এই জীবনে, এই 50 বছর জীবনে আমি কিন্তু সব দেখে ফেলেছি। আপু, আপনার এখনকার ম্যারিড লাইফে আগের সেই সিচুয়েশনটা প্রভাব ফেলে কি অনেক বেশি? না, একদমই না। আমি এখন আমার যে লাইফে আছি, আমার তো এখন আমার হাজবেন্ড মিস্টার আহমেদ, উনি অনেক সিনিয়র, উনি খুব ম্যাচিওর এবং উনি খুব সুন্দরভাবে আমাকে হ্যান্ডেল করতে পারেন এবং উনি বুঝেন আমার সবকিছু। আপু, আপনার কি রাগ বেশি? আমার একদমই রাগ নাই, আগে আমার কি রাগ ছিল? নেই, আমি অভিমানী। ওকে, আপনার অনেক সুইট সুইট কথা শুনলাম আপু। আমি কিন্তু কথাগুলো মানুষকে আমার মাধ্যমে জেনে যাবে সবাই। অনেক সময় কষ্টটাকে কিন্তু রাগ মনে হয়। আমার কথাটা বুঝতে পেরেছো? আপনি অভিমানী। অভিমানী আমরা সবাই কম বেশি, কেউ কম কেউ বেশি। রাইট। তুমি অভিমানী না? অভিমানী আমরা সবাই, হ্যাঁ। আর মেয়েরা একটু বেশি হয়। তো ছেলেরা, ইমন খুব বেশি ইমোশনাল ছিল, মানে এক্সট্রিম পর্যায়ে যাকে বলে, মানে অ্যাবসলিউটলি এক্সট্রিম। কিন্তু আমি অত এক্সট্রিম না, কিন্তু আমার বেলায় ইউ ক্যান, মানে আমার যেটা হয়, আমার রাগটা সেটা কিন্তু যে দুঃখের থেকে, কষ্টের থেকে, তখন যে আনসারগুলোতে ওগুলো মনে হয় যে আমি রেগে দিচ্ছি। নাইস, ওকে আপু, এটা তো হতেই পারে একটা মানুষ। আপনি আমার কাছে, আমি কনসিডার, মানে আপনার সাথে আমার কথায় আমি একেবারে ক্লিয়ার, আমার অনেক ভালো লাগলো, আমার মনের শান্তি লাগছে আপনার সাথে কথা বলে। শেষ করি আমার কথাটা। বলেন আপু। আমার কথাটা শেষ হয়েছে, তুমি একটা ইন্টারভিউ নিয়েছিলা শাবনুরে, ওকে জিজ্ঞেস করেছিলা যে তোমার প্রিয় নায়ক কে, তো বলেছে 1 নম্বর সালমান শাহ, 2 নম্বর সালমান শাহ, 3 নম্বর সালমান শাহ, এরকম করে 10 পর্যন্ত ওর সালমান শাহই থাকলো। আমার 10-ও দরকার নেই, কিছুই দরকার নেই। বাংলাদেশে এখানে এখন পর্যন্ত তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, সবার সর্বপ্রথম নামে চলে আসবে রাইট এখনকার জেনারেশনে। আমি বারবার বলছি, আমি ডিউ রেসপেক্ট টু দ্য সিনিয়র্স, হ্যাঁ, সিনিয়রদেরকে আমি সামনে আনছি না, কিন্তু এখনের জেনারেশন পর্যন্ত কিন্তু আছে, কিন্তু আদৌ কি এটা থাকবে? কারণ এটা রাখার জন্য কিন্তু কিছু রাখা হয়নি ব্যবস্থা। এটা আপনার এই দাবিটাও আপা আমি আজকে মানে ক্লিয়ারলি আমার মুখ থেকে আমি বলবো যে আপনি যে কথাটা প্রস্তাবনাটা দিলেন, এটা একজন সালমান ভক্ত হিসাবে আমিও তুলে ধরবো। কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, আমার এই কথাগুলো রেখো। কিছু করলে সালমানের জন্য আবার বিপদ হয়ে যায়, তখন আবার অনেকে বলবো না, আমি সত্যি কথাই বলবো, আমার কোনো ভয় নাই। ওর মা সাথে সাথে ফোন করে চিল্লাচিল্লি করে আমাকে না জিজ্ঞেস করে কেন এটা করেছো, কে তোমাকে সাহস দিয়েছে, কে তোমাকে, এগুলো করলে তো মানুষও ভয় পেয়ে যাবে। আমরা নিজেরা করতে পারছি না, আপনি করতে পারছেন না, অন্যদিকে করতে যান। সেই তো আর কতদিন এভাবে? তো কম ব্যবসা করলেন না সালমান শাহের ছবি দিয়ে। উচিত যে ইমনের সব না, কিন্তু আপা আমি যদি আপনার এই কথাটার সাথে একটু দ্বিমত প্রকাশ করি, মা হিসাবে সন্তানের টাকায় ব্যবসা কেন হবে? সে তো অধিকারই রাখে সন্তানের যে কোনো কিছু ব্যবহারে। তুমি যদি অনেক ভক্তদের সাথে কথা বলো, অনেক ফ্যান পেজে যাও, তুমি সব জানতে পারবে। না, মা যতই সে খারাপ হোক বা ভালো হোক, কিন্তু মা তো মাই। হ্যাঁ, মা তো মাই, কিন্তু মা কি সবসময় বুঝে? কিন্তু তার অধিকার তো আছে আপু, অধিকার আছে না তার? তার অধিকার অবশ্যই আছে, তার অধিকার আছে, ছেলেরও মায়ের উপরে হক আছে, মায়েরও ছেলের উপরে হক আছে, আবার স্ত্রীরও হক আছে। আমারও হক ছিল এবং আমার হাজবেন্ডের উপরে, ওরও হক ছিল আমার উপরে। তো এটা তুমি এইভাবে করে শেষ করতে পারবে না, শেষ করা যাবে না। রাইট। বিষয় হচ্ছে যে সবাই যখন ভুল করে ফেলে আপু, তখন আসলে সেই ভুল শুধরানোর কোনো ওয়ে থাকে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জয় জানো, ভুল আমার কিছু ছিল না। আমি না নায়ক এখানে, না আমি নায়িকা এখানে, না আমি পলিটিশিয়ান এখানে, না আমি মা, না আমি ইয়াং বয়সে ইমনকে পেয়েছি ছোটবেলায়। আমি ইমনকে এমন এক সময় পেয়েছি যখন ইমন ইয়াং
এবং ইমনের মাথা গরম, এমনি হাইলি ইমোশনাল। আচ্ছা আপু, আপনি একটা কথা খালি বলেন তো, সালমান ভাইয়ের সময় তখন তো টাকার মানে এখনকার সময় টাকার হিসাব করলে তো আর হবে না, সেই সময়টার কথা বলতেছি, 90s। উনি কিরকম টাকার সম্পদ করতে পারছিলেন বা কিরকম টাকা রেখে গেছিলেন, জানেন এটা? আনুমানিক বলতে পারবো, আমার তো ওরকম হিসাব টিসাব নাই। পরে একসময় আমাকে এই একই প্রশ্নটা আমাকে একটা লয়ার জিজ্ঞেস করেছিল। হুম। তখন আমি একটা মেন্টাল ম্যাথ করলাম, দেখলাম যে কি কি ছিল এই মনে। তো ওরকম হিসাব করলে 5-7 কোটি টাকা, অনেক। বেশি না। 5-7 কোটি হ্যাঁ, টাকা 90s-এ? আজকালকার টাকা, তখনকার টাকা 5-7 কোটি না। মানে এই তখনকার সময়কার 5-7 কোটি? না, একটু বেশি হবে মনে হয়, আমি জয়পুর করছি। তখনকার দিনে ধরো 3 কোটি টাকা। তখনকার দিনে 3 কোটি হলে আপা এখন এটা 30 কোটি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি বলতে পারছি না আসলে। 30 কোটি, তার মানে অল্প সময় খারাপ ছিল না, অনেক অনেক অল্প সময়ের ক্যারিয়ারে। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, তাহলে তুমি হিসাব করতে তোমার সহজ হবে। ও 4টা গাড়ি রেখে গেছিল, হুম। আর ওর একটা অ্যাপার্টমেন্ট ছিল গুলশানে। হুম। তারপর কক্সেস বাজারে ও 20 বিঘা কিনেছিল। তখন তো জমির দাম খুব কম ছিল, অল্প টাকায় কিনেছিল, হুম। কিন্তু ওটা এখন অনেক দাম পর্যন্ত। আর ব্যাংক ব্যালেন্সটা সম্পূর্ণভাবে, যেটা আমি 17.5 years ওকে বিয়ে করেছিলাম, ব্যাংক ব্যালেন্সটা সম্পূর্ণ ইমনের বাবা ডিল করতো। হুম। তো ইমনের বাবা আর ইমনের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, এটা সবাই জানে। হ্যাঁ, তো কারণ তখন চেক কাটা হতো, তাই না? তো তখন তো বোঝা যেত। তো ওখানে কত টাকা ছিল আমি ঠিক করতে পারবো না, কিন্তু ওখানে খুব একটা বেশি ছিল না। ওকে আপু, আপনি এই সব কিছুর ভিতরে আপনি কিছুই পান নাই আপু? না না, আমি খালি হাতে একটা জাস্ট আমাকে একটা বলেছে যে তুমি তোমার পছন্দের কিছু একটা নিতে। আমি যেটা খুব কাঁদছিলাম বের হওয়ার সময়, যেটা আমার সংসার, আমার বাসা, আমি নিজের হাতে সাজিয়েছি, আমাকে কেন এখান থেকে যেতে হবে, ইমন এখানে মরে গেছে, আমি এখানে থাকবো। তখন তো বয়স কম, তখন তো অনেক ইমোশনাল আমি, বুঝছো? হুম। হুম। আমি যেতে চাচ্ছি না, আমি কাঁদছি। তখন আমাকে ডিবি থেকে একজন বললেন, অফিসার এসে বললেন যে আপনার একটা পছন্দের কিছু আপনি নিয়ে নেন। তখন আমি একটা টেডি বেয়ার ইমন আমাকে দিয়েছিল প্রথম, যখন আমরা পছন্দ করে একজন একজনকে বিয়ের আগে। ও তখন একটা আর্চিস বলে প্রথম প্রথম দোকান রাইট, ছিল না, আর্চিস, হ্যাঁ। হ্যাঁ। তো তখন ওইখান থেকে আমাকে একটা টেডি বেয়ার দেওয়া হয়। ওই টেডি বেয়ার দিয়ে আমি ওইটার একটা আমার একটা মানে স্মৃতি আছে ওটা নিয়ে। তো ওইটা নিয়ে আমি বের হয়ে আসি, ওটার মধ্যে নাকি আমি 2 কোটি টাকা ডায়মন্ড নিয়ে এসেছি। না, এটা বলা সব সব বিতর্ক থেমে যাক আপু, কিন্তু আপনার আজকের এই কথা শোনার পর যদি আবার কোনো বিতর্ক হয়, আপনি আবার জবাব দিয়েন, আমি পাশে থাকবো। তুমি বিতর্ক যদি হয়, তোমার পাশে থাকতে হবে না, তুমি আবার উল্টার দিকেই থেকো। উল্টার দিকে তুমি বলতে হবে, আমি তোমাকে জবাব দেবো। আমার মুখে সব জবাব আছে, কারণ আমি ওকে কোনো কিছু চিন্তা করে আমার বলতে হবে না। আমি সব যা বলবো একবারই বলবো, সত্যিটাই বলবো। তো তো আমার আপু, কোনো আমার জন্য দোয়া করেন। অবশ্যই থ্যাংক ইউ জয়। আপু, ভালো লাগছে অনেক আপনার সাথে কথা বলে, দোয়া করেন আপু। রাখি আমি। অবশ্যই জয়। তোমার কয়টা বাচ্চা? আমার 2টা দুটো বাচ্চা ছেলে আপু, না মেয়ে? 2টা ছেলে। আমি তো আপনার কথা রেকর্ড করছি, তো আমি পরে আবার পার্সোনালি কথা বলবো। ওকে ঠিক আছে জয়। ওকে আপু, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, একটা বিশাল ইন্টারভিউ আমাদের সামিরা ভাবির সাথে, সালমান শাহর স্ত্রী সামিরা। তিনি একটা বিশাল টেলিফোন ইন্টারভিউ আমাকে দিলেন, খুবই ইনফর্মাল। কারণ উনি আসলে বলেছেন যে ওনার চেহারা দেখাতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ওনার সাথে কথা বলে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। বিষয়টি অনেক পুরনো, কিন্তু অনেক সেন্সিটিভ এবং অমর একটি বিষয়। কারণ মহানায়ক সালমান শাহ আমাদের জীবনে একজন অমর নায়ক। সে অমর নায়কের স্ত্রী সামিরা, তার ইন্টারভিউ নেবার খুব শখ আমার ছিল। আমি আরও অনেক সুন্দরভাবে তার ইন্টারভিউটা নিতে চেয়েছিলাম, তাকে সামনে বসিয়ে, যেহেতু সে ক্যামেরা ফ্রেন্ডলি না নিজে বলেছেন এবং কিছুটা ইমোশনাল, সে কারণে সেটি সম্ভব হবে না। কিন্তু আমি অদূর ভবিষ্যতে সেটি করব আশা করি। আমি মনে করি যে আজকে তার সাথে এই কনভারসেশনে আপনারা তার মুখ থেকে অনেক কিছু জানতে পারলেন। এই তথ্য উপাত্ত এগুলোর বিচার বিশ্লেষণ আপনারা করবেন, কিন্তু পার্সোনালি আমি তার কথায় অত্যন্ত মুগ্ধ, তার পার্সোনালিটিতে মুগ্ধ, তার কথা বলার ভঙ্গিমাতে মুগ্ধ,
এবং মানুষ হিসেবে মুগ্ধ। আপনাকে স্যালুট ভাবি, আপনার জন্য অনেক দোয়া। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন মিস্টার কুকির সৌজন্যে। অনেক বড় লম্বা ভিডিও হলেও এই ভিডিওটার অনেক মূল্য, অনেক আর্কাইভ ভ্যালু থাকবে, আপনারা